উফ, আজ রোদটা বেশ কড়া, কিন্তু চারাটা আজই লাগাতে হবে। রতন, ওরে রতন, এদিকে আয় তো বাবা, দেখে যা তোর প্রিয় পেঁপে গাছটা আজ আমি এখানে লাগাবো। সত্যি বাবা, এইটুকু চারা থেকে কি সত্যি অনেক বড় গাছ হবে? আর তাতে কি অনেক পেঁপে ধরবে? অবশ্যই ধরবে। তুই যদি প্রতিদিন এই গাছে জল দিস তবে দেখবি খুব দ্রুত এটা বড় হয়ে যাবে। এর ফল হবে একদম মধুর মতো মিষ্টি। তোমরা বাবা ছেলে মিলে রোদের মধ্যে কি এত করছো? তুমি একদম ঠিক সময় এসেছো মালতী। দেখো, এই চারাটি আমি বাজার থেকে অনেক খুঁজে এনেছি। এটা খুব ভালো জাতের পেঁপে। ভালোই করেছো। বাগানের এই কোণাটা অনেক দিন ধরে খালি পড়েছিল। একটা গাছ হলে দেখতেও ভালো লাগবে, আর আমাদের খাওয়াও হবে। আচ্ছা, বাজারের ওই আলুর বীজগুলো কোথায় রেখেছো? সেগুলো কি আজ লাগাবে? ওহ, ভালো কথা মনে করিয়েছ। আলুর বীজগুলো আমি পকেটেই রেখেছিলাম। ভেবেছিলাম কাজ শেষ করে ওদিকের জমিতে ছড়িয়ে দেব। বাবা, ওই দেখো গর্তের ভেতরে কি একটা কালো রঙের দানা। কি ওটা বাবা? কিসের বীজ? আরে, ও কিছু না বাবা, হয়তো শুকনো মাটির ঢেলা বা নুড়ি পাথর হবে। তুই বরং চারা গাছটা লাগাতে আমাকে সাহায্য কর। সাবধানে মাটি দিও, গাছের গোড়ায় যেন বেশি চাপ না লাগে। পেঁপে গাছ কিন্তু এমনিতেই অনেক নরম জাতের, চাপ লাগলে আর বাঁচানো যাবে না। তুমি চিন্তা করো না মালতী, আমি জানি কিভাবে চারা লাগাতে হয়। দেখো কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছে গাছটা। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন শুধু বড় হওয়ার অপেক্ষা। আমি নিশ্চিত করে বলতে পারি মালতী, এই গাছটি আমাদের বাগানের সেরা গাছ হবে। আমি কাল থেকে এতে জল দেব বাবা, আর খুব যত্ন করব। আমার তো পেঁপে খেতে খুব ভালো লাগে তাই। হ্যাঁ রে বাবা, তোর জন্যই তো এনেছি। আমি তো জানি তুই পাকা পেঁপে পছন্দ করিস। এ কি? এটা কি? গাছের সাথে ওগুলো কি? মা, বাবা, তোমরা জলদি এদিকে এসো, দেখে যাও কি অদ্ভুত কাণ্ড হয়েছে আমাদের বাগানে। কি হয়েছে রতন? অত চিৎকার করছিস কেন? কোনো চোট পেলি নাকি? কি হলো খোকা? হাত পা কেটে ফেললি নাকি কোথাও? এমন ভাবে ডাকছিস কেন? বাবা, মা, আমি ঠিক আছি, কিন্তু আমাদের পেঁপে গাছটার দিকে তাকাও। বাবা, দেখো তো পেঁপে গাছে এগুলো কি ঝুলছে। এগুলো তো পেঁপের মতো দেখতে নয়। এ কি? সত্যিই তো, পেঁপে গাছে এগুলো কি ধরেছে? পেঁপে গাছে তো পেঁপে হওয়ার কথা, কিন্তু এই বাদামি রঙের গোল গোল ফলগুলো কোত্থেকে এলো? ওগো, আমার তো দেখেই কেমন লাগছে। পেঁপের ডালের মাঝে ওগুলো তো অবিকল আলুর মতো দেখতে, কিন্তু আলু তো মাটিতে হয়, আকাশে এভাবে ঝুলে থাকে নাকি? বাবা, দেখো একটা লতা কেমন করে পেঁপে গাছটাকে জড়িয়ে ধরেছে, আর সেই লতা থেকেই এই ফলগুলো বেরিয়েছে। এটা কি কোনো জাদুর গাছ? লতাটা তো খুব অদ্ভুত, দেখতে ঠিক আলু গাছের লতার মতো, কিন্তু সাধারণ আলু গাছ তো মাটিতে ছড়িয়ে থাকে, এভাবে লতিয়ে উপরে ওঠে না। আর এই ফলগুলো তো দেখতে একদম আলুর মতো। ওগো, তুমি কি অন্য কোনো চারা লাগিয়েছিলে পেঁপে গাছের সাথে? না, আমি তো শুধু সাধারণ পেঁপের চারাই লাগিয়েছিলাম মালতী, কিন্তু এসব কি হচ্ছে তা আমি বুঝতে পারছি না। মাটির তলার জিনিস ডালের ডগায় উঠছে কিভাবে? এটাই তো এক বিরাট রহস্য। বাবা, আমাদের গাছটা তো তাহলে সবার থেকে আলাদা। চলো না আমরা আলুগুলো পেড়ে ফেলি। না রে রতন, এখনই হাত দিস না। আগে ভালো করে দেখতে হবে এটা আসলে কি। আমি তো ভেবেছিলাম এই গাছটি আমাদের বাগানের সেরা গাছ হবে, কিন্তু এটা তো দেখছি গ্রামের সবথেকে বড় বিস্ময় হয়ে দাঁড়ালো। ওরে রমেশ, তোর ওই কোদালটা একটু দিস তো ভাই, আমার বাগানের ড্রেনটা পরিষ্কার করতে হবে।
কি ব্যাপার, তোরা স্বামী স্ত্রী মিলে মূর্তির মতো এভাবে বসে আছিস কেন? কোনো ঝগড়া হয়েছে নাকি? না রে দেবেন, ঝগড়া নয়। তুই একবারই গাছটার দিকে তাকা, দেখ তো কি দেখছিস। গাছের দিকে আবার কি দেখব? গাছ তো গাছই। ওরে বাবা রে, এ কি দেখছি রে? পেঁপে গাছে আলু ধরেছে। এ আবার কেমন কথা? এমন তো জীবনেও কোনোদিন দেখিনি। আরে দেবেন, ভয় পাস না, শান্ত হ। আমরাও এটা দেখে অবাক হয়ে গেছি, সকাল থেকে এটা নিয়েই ভাবছি। শান্ত হব? রমেশ, তুই কি দেখতে পাচ্ছিস না পেঁপে গাছের উপর কি ঝুলছে? ওগুলো তো আলু, জ্যান্ত আলু। আমি আমার 7 পুরুষে শুনিনি যে আলু মাটিতে না হয় আকাশে ঝুলে থাকে। দেবেন ভাই, আমরাও তাই ভাবছি, এটা কিভাবে সম্ভব? আমরা কোনোদিন দেখিনি এমন। না না, এ সম্ভব নয়, এটা একেবারেই অসম্ভব। রমেশ, এটা সাধারণ কোনো গাছ নয় রে, নির্ঘাত কোনো অপশক্তি তোর উপর ভর করেছে। তোর এই ভিটেতে নিশ্চয়ই কোনো অশুভ বাতাস ঢুকেছে রে, না হলে প্রকৃতির নিয়ম এমন উল্টে যাবে কেন? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস দেবেন। হতে পারে এটা কোনো নতুন ধরনের গাছ। তুই তো জানিস কত রকমের শঙ্কর জাতের চারা এখন বাজারে পাওয়া যায়। রাখ তোর বিজ্ঞান আর শঙ্করজাত। আমি বলছি এটা কোনো ডাইনির অভিশাপ হতে পারে। কাল রাতে আমি যখন তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন কেমন যেন একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। এখন বুঝছি সেটাই জাদুরি গন্ধ ছিল। এই আলুগুলো যদি মাঝরাতে কথা বলতে শুরু করে তখন কি করবি? দেবেন ভাই, আপনার দোহাই লাগে, এমন ভয়ঙ্কর কথা বলবেন না। আমার তো এমনিতেই হাত পা কাঁপছে। বৌদি, তোমরা এখনো বিপদটা বুঝতে পারছো না। এই অদ্ভুত গাছ যদি গ্রামের লোক জানতে পারে তবে হুলস্থুল পড়ে যাবে। আমি যাচ্ছি, এই ছায়াটাও ভয়ানক হতে পারে। যদি এই আলুগুলো আমাদের মাথায় পড়ে ফেটে যায় তবে নির্ঘাত আমরাও ভূত হয়ে যাব। তুই শালা ছোটবেলা থেকেই ভীতু, সব কিছুতে বেশি বেশি ভয় পাস। কি সব অলৌকিক কথা বলিস, একটু যুক্তি দিয়ে ভাব। যুক্তিতে আমার কাজ নেই ভাই, আমি চললাম। রমেশ, তুই এই গাছ এখনই কেটে ফেল, না হলে তোদের কপালে দুঃখ আছে। এটা কোনো মায়া গাছ, কোনো ডাইনির কারসাজি রে। আরে দেবেন ভাই, এ কি অবস্থা তোমার? মনে হচ্ছে কোনো বাঘের তাড়া খেয়ে আসছো। এমন ভাবে হাঁপাচ্ছ কেন? আরে বাঘ, বাঘ হলে তো বেঁচে যেতাম বলাই। বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু দেখে আসছি। এবার খোলসা করে বলো তো দেখি, অমন জান হাতে করে দৌড়ে এলে কেন? কোনো অঘটন ঘটেছে নাকি? অঘটন মানে মহাপ্রলয়। আমি নিজের চোখে দেখে এলাম রমেশের বাড়ির উঠোনে এক দানব গাছ জন্মেছে। দানব গাছ? কি বলছো এসব? রমেশ তো একটা পেঁপের চারা লাগিয়েছিল শুনেছি। ওটা আর পেঁপে গাছ নেই রে ভাই, ওটা এখন এক মায়া বৃক্ষ হয়ে গেছে। আমি দেখলাম সেই গাছের ডালপালা সাপের মতো কিলবিল করছে। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো? সেই গাছে মাটি থেকে নয়, বরং পেঁপে গাছের মাথায় আলু ধরেছে। পেঁপে গাছের থোকায় থোকায় বড় বড় আলু ঝুলে আছে, ঠিক যেন মানুষের কাটা মুন্ডু ঝুলে আছে ডাল থেকে। ওরে বাবা, পেঁপে গাছে আলু? এ তো অসম্ভব। আলু তো মাটির নিচে হওয়ার কথা। আকাশে আলু ঝুলছে মানে তো ঘোর কলিকাল। আমি তো বলছি তোমাদের, ওটা কোনো সাধারণ আলু নয়। আমি যখন গাছটার দিকে তাকালাম, আমার মনে হলো আলুগুলো যেন নড়ছে। মনে হচ্ছে যে কোনো সময় সেগুলো আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। রমেশ তো ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলছে না। নির্ঘাত কোনো ডাইনি বা অপশক্তি তার উপর ভর করেছে। আমরা কি তবে বিপদে পড়তে যাচ্ছি? আমাদের গ্রামে কি জাদুটোনা ঢুকে পড়ল? যদি ওই দানব গাছ থেকে কোনো অভিশাপ ছড়িয়ে পড়ে তবে তো আমাদের গবাদি পশু আর ফসলেরও ক্ষতি হবে। রমেশের বাড়িটা তো গ্রামের একদম মাঝখানে। এটা তো পুরো গ্রামের জন্য অশনি সংকেত। না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। আমাদের কিছু একটা করতেই হবে। এই জাদুটোনা বন্ধ না করলে আমাদের কারণ ইস্তারমে। চলো, আমরা এক্ষুনি অন্যদের খবর দিই। মরল মশাইকেও জানাতে হবে। রমেশের ওই গাছ আমাদের ধ্বংস করার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। ওই দেখুন, অন্ধকারের মধ্যে গাছটাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে না? মনে হচ্ছে যেন কোনো রাক্ষস হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। দেবেন ভাই ঠিকই বলেছেন। আমি গতকাল মাঝরাতে এই পথ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে। হারু ভাই,
আপনি এসব কি বলছেন আবোল তাবোল? গাছ আবার মানুষের মতো কাঁদে নাকি? ওটা হয়তো বাতাসের শোঁ শব্দ ছিল। আপনি ভুল শুনেছেন। না রমেশ, ওটা বাতাসের শব্দ ছিল না। আমি যখন টর্চ জ্বালালাম দেখলাম ওই আলুগুলো যেন দুলছে, অথচ তখন একটুও বাতাস ছিল না। এটা নির্ঘাত ভৌতিক কোনো ব্যাপার। এই গাছে কোনো অতৃপ্ত আত্মা আশ্রয় নিয়েছে। পেঁপে গাছে আলু, এ কি কোনোদিন হয়? এটা যে কি আতঙ্কের বস্তু তা তো রমেশ তুই বুঝতে পারছিস না। আপনারা সবাই মিলে তিলকা তাল করছেন কেন? আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। এটা তো সামান্য একটা চারা গাছ ছিল। রমেশ নিজ হাতে বাজার থেকে পেঁপের চারাটি কিনে এনে এখানে রোপণ করেছে। আমরা প্রতিদিন একে জল দিয়ে বড় করেছি। এর মধ্যে ভূত কোত্থেকে আসবে? বৌদি, সামান্য গাছ হলে কি আর পেঁপে গাছে আলু ধরে? প্রকৃতির কি মাথা খারাপ হয়েছে? নির্ঘাত তোমাদের অগোচরে এখানে কোনো তুকতাক করা হয়েছে। সত্যিই আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। মানুষ হয়ে এসব কি অলিক কথা বলছেন? আমি নিজে কৃষক। আমি জানি গাছে অনেক সময় রোগ হলে ফলের আকার বদলে যায়, কিন্তু আপনারা তো এটাকে আস্ত একটা ভৌতিক গল্প বানিয়ে ফেললেন। রোগ? রমেশ, তুই কি আমাদের বোকা পেয়েছিস? কোনো রোগে আলু আকাশে ঝোলে না। আমরা এই গ্রামে শান্তিতে থাকতে চাই। এই ভৌতিক গুঞ্জন যদি সত্যি হয় তবে আমাদের ছেলেমেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পাবে। দোহাই, আপনারা এভাবে মিথ্যে কথা রটাবেন না। কোনো প্রমাণ ছাড়া একটা নিরীহ গাছকে ভৌতিক বলা কি ঠিক? আপনারা বরং কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন। মোড়ল মশাইকে খবর দেওয়া হয়েছে, তিনি এর বিচার করবেন। আসুন মোড়ল মশাই, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দেখুন, নিজের চোখে দেখুন রমেশের এই জাদুকরি গাছের কাণ্ড। পেঁপে গাছে আলু ধরেছে। এটা কি কোনো সাধারণ ঘটনা? মোড়ল মশাই, এই গাছ রাখা আর বিপদকে ডেকে আনা একই কথা। গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই গাছ কেটে ফেলা উচিত, না হলে পুরো গ্রামের অমঙ্গল হবে। সবাই শান্ত হও। হট্টগোল করে কোনো সমস্যার সমাধান হয় না। আমি আগে নিজে পরিস্থিতিটা দেখি। মোড়ল মশাই, আমি একজন সামান্য কৃষক। আমি কোনোদিন জাদুটোনা বা অশুভ কিছুর সাথে যুক্ত ছিলাম না। আমি শুধু একটি সাধারণ চারা লাগিয়েছিলাম, কিন্তু এখন সবাই আমাকে দোষারোপ করছে। দোষারোপ করব না তো কি করব? রমেশ, তুই কি একবারও ভেবে দেখেছিস এই আলুগুলো যদি বিষাক্ত হয়, কিংবা এগুলো যদি রাতে দানবে রূপান্তরিত হয়? মোড়ল মশাই, আপনি আদেশ দিন। আমরা কুড়ুল নিয়ে তৈরি আছি। এক কোপে এই আপদ বিদায় করব। থামো দেবেন। গাছ কাটা খুব সহজ কাজ, কিন্তু সত্য জানাটা তার চেয়ে বেশি জরুরি। একটি গাছ কাটলেই কি ভয় চলে যাবে? তোমাদের এই অমূলক আতঙ্কই আসল শত্রু। আমি গাছটি খুব ভালো করে দেখছি। শান্ত হও সবাই, উত্তেজিত হবে না কেউ। আমি দেখছি এখানে যা ঘটছে তার পেছনে কোনো প্রাকৃতিক কারণ আছে কিনা। কোনো কিছু না জেনে কেবল গুজবের উপর ভিত্তি করে একটা ফলন্ত গাছ কেটে ফেলা বুদ্ধিমত্তার কাজ নয়। কিন্তু মোড়ল মশাই, দেরি হয়ে গেলে যদি বিপদ বাড়ে? বিপদের চেয়েও বড় হলো অজ্ঞতা। আমি আজ সারাদিন গাছটি পর্যবেক্ষণ করব এবং কিছু মানুষের সাথে কথা বলবো। তোমরা সবাই ধৈর্য ধরো। রমেশ, তুমি চিন্তা করো না। আমি থাকতে তোমার বা তোমার পরিবারের ওপর কেউ অন্যায় কিছু করতে পারবে না, কিন্তু সত্য আমাকে খুঁজে বের করতেই হবে। অত্যন্ত বিস্ময়কর। আমি আমার জীবনে বহু বাগান দেখেছি, বহু ফসলের চাষ দেখেছি, কিন্তু এমন দৃশ্য আমারও কল্পনার বাইরে। মোড়ল মশাই, ওগুলো সাধারণ আলু হতেই পারে না। এগুলো ছিঁড়লে নিশ্চিত আমাদের সবার উপর কোনো মহা বিপদ নেমে আসবে। কাকা, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। দেখুন না, আলুগুলো তো দিব্যি শান্ত হয়ে ঝুলে আছে। ওগুলো তো আমাদের দিকে তাকিয়ে চোখও রাগাচ্ছে না। দেবেন, তোমার ভয়টা অমূলক হলেও আমি একটি বিষয় লক্ষ্য করছি। এই আলুগুলো কিন্তু সরাসরি পেঁপে গাছের ডাল থেকে বেরোয়নি। ভালো করে দেখো, একটি অতি সূক্ষ্ম সবুজ লতা পেঁপে গাছটিকে আষ্টে বিষ্টে জড়িয়ে ধরেছে। লতাটি দেখতে সাধারণ আলুর লতার মতো মনে না হলেও সেটির জীবনী শক্তি দেখে আমি অবাক হচ্ছি। সে পুরো পেঁপে গাছটিকে সিঁড়ির মতো ব্যবহার করে একেবারে মগডালে পৌঁছে গেছে। মোড়ল মশাই, আমিও সেটাই খেয়াল করেছি।
কিন্তু এটা কিভাবে সম্ভব? আলু গাছ তো মাটিতে লতিয়ে চলে, সে এত উপরে উঠল কি করে? আর এত বড় বড় আলু সেখানে ধরলই বা কিভাবে? সেটাই তো ভাববার বিষয়। প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভেঙে যখন কিছু ঘটে তখন তার পেছনে কোনো বিশেষ কারণ থাকে। আচ্ছা রমেশ, একটি কথা আমাকে বলো তো, তুমি কি এই গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করেছিলে বা এমন কোনো ওষুধ কি দিয়েছিলে যা গাছের বৃদ্ধিকে অস্বাভাবিক করে তোলে? বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি একদম খাঁটি গোবর সার আর সামান্য একটু খৈল ব্যবহার করেছি। আমি কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করিনি। আমি তো নিজেই অবাক হয়ে ভাবছি, আমার সাধারণ সার খেয়ে একটি সাধারণ আলু গাছ কিভাবে এমন রাক্ষসে আকার নিল। আমি তো বলেছি মোড়ল মশাই, এটা সারের কাজ নয়, এটা জাদুর কাজ। রমেশ হয়তো অজান্তেই জাদুর কোনো বীজ বুনে ফেলেছিল। এই আলুগুলো মোটেও খাওয়ার যোগ্য নয়। এগুলো যদি কেউ খায় তবে সে হয়তো রাতারাতি কোনো পশুতে পরিণত হয়ে যাবে। দেবেন, তোমার কল্পনা শক্তি বড়ই প্রখর। তবে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে এই লতাটির উৎস খুঁজতে চাই। লতাটি যেহেতু পেঁপে গাছের গায়ে জড়ানো, তার মানে এর গোড়া নিশ্চয়ই মাটির নিচেই কোথাও লুকিয়ে আছে। মোড়ল মশাই, আমার মনে পড়েছে, সব মনে পড়েছে। আমি কি মস্ত বড় ভুলটাই না করেছিলাম। কি মনে পড়েছে রমেশ? খোলসা করে বলো, সবাই তো ভয়ে আর কৌতূহলে অস্থির হয়ে যাচ্ছে। কয়েক মাস আগে যেদিন আমি এই পেঁপের চারাটি লাগিয়েছিলাম, সেদিন আমার পকেটে কয়েকটা অঙ্কুরিত আলুর বীজ ছিল। মালতীর সাথে কথা বলতে বলতে অসাবধানতাবশত একটা আলুর বীজ পেঁপের গর্তেই পড়ে গিয়েছিল। আমি তখন সেটা খেয়াল করিনি আর ওভাবেই মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। তাই বলে কি সেই আলু আকাশচুম্বী হয়ে গেল? রমেশ, তুই আমাদের গল্প বলছিস না তো? আলু তো মাটিতে হবার কথা। দেখুন মোড়ল মশাই, এটা কোনো ভূত বা জাদু নয়। লতানো আলু গাছ পেঁপে গাছকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে গিয়েছে। পেঁপে গাছের শক্ত শরীরকে অবলম্বন করে সে রোদের খোঁজে উপরে উঠেছে আর ডালপালার ফাঁকে ফাঁকে আলু ফলিয়েছে। বাবা, তার মানে এগুলো ভূত নয়, এগুলো তো আমাদের সেই হারিয়ে যাওয়া আলুর বীজ থেকে হওয়া গাছ। চমৎকার! লতাটি যেহেতু পেঁপে গাছের খাঁজে খাঁজে আটকে ছিল, তাই মাটি ছাড়াই উপরে এই আলুগুলো রসদ পেয়েছে এবং বড় হয়েছে। একেই বলে প্রকৃতির বিচিত্র রূপ। রমেশ, তুমি ঠিকই ধরেছ, এখানে কোনো অলৌকিক শক্তি নেই, আছে শুধু জীবন যুদ্ধের এক অদ্ভুত লড়াই। কিন্তু রমেশ, আলু কি কখনো লতানো হয়? আমরা তো জানি আলু গাছ ছোট ছোট ঝোপের মতো হয়। দেবেন, সব আলুর জাত এক নয়। কিছু জংলি বা লতানো আলুর জাত আছে যারা কোনো গাছ পেলে তাকে জড়িয়ে উপরে ওঠে। আমার বীজের ঝুড়িতে হয়তো তেমন কোনো একটা বীজ মিশেছিল। আপনারা সবাই দেখলেন তো, যা আমরা ভূত বা জাদু বলে আতঙ্কিত হচ্ছিলাম, তার পেছনে কত সাধারণ একটি কারণ লুকিয়েছিল। সত্য যখন সামনে আসে তখন মিথ্যে কুসংস্কার কর্পূরের মতো উড়ে যায়। আর বলবেন না ভাই, আমার অবস্থা তো সবার চেয়ে খারাপ। আমি তো ভেবেছিলাম এই গাছ থেকে ডাইনিরা বেরিয়ে আমাদের গ্রাম দখল করে নেবে। আমি তো ভয়ে রাতে ঘুমানোর পরিকল্পনাও বাতিল করেছিলাম। ভেবেছিলাম সারা রাত লাঠি হাতে দরজায় পাহারা দেব, যদি আলুগুলো হেঁটে আমার ঘরে ঢোকে। বুঝলে দেবেন, ভয় যখন মানুষের মনে বাসা বাঁধে তখন সাধারণ আলুও দানব হয়ে ধরা দেয়। তোমরা আজ যে কাণ্ডটা করলে তা নিয়ে যদি পাশের গ্রামের লোক শোনে তবে তোমাদের আর লজ্জার শেষ থাকবে না। দেবেন কাকা, আপনি এখান থেকে কিছু আলু নিয়ে যান, এই আলু দিয়ে তরকারি খাবেন। আরে না রে বাপ, একবার যে ভয় মনের মধ্যে ঢুকেছে, এই আলু আমি আর খেতে পারবো না। লজ্জিত হওয়া ভালো, কারণ তা থেকে মানুষ শেখে। তবে ভবিষ্যতে মনে রেখো, কান কথা আর গুজবে কান দেওয়ার আগে নিজের বুদ্ধি খরচ করা প্রয়োজন, না হলে এমন হাস্যকর পরিস্থিতিতে বারবার পড়তে হবে। গ্রামবাসী ভাইরা, আপনারা যাওয়ার আগে আমার একটি কথা শুনে যান। আজ এই সাধারণ আলু গাছ নিয়ে আমরা যে তুঘলকি কাণ্ডটা করলাম তা শুধু একটি হাসির ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা। আজকের এই ঘটনা থেকে আপনারা একটি বড় শিক্ষা গ্রহণ করুন। কোনো কিছু ভালোভাবে না জেনে এবং যাচাই না করে কোনো মন্তব্য করা বা আতঙ্ক ছড়ানো উচিত নয়। মনে রাখবেন, গুজব আগুনের চেয়েও দ্রুত ছড়ায় আর সত্যের অপমৃত্যু ঘটায়। আপনি ঠিকই বলেছেন মোড়ল মশাই।
আজ যদি আমি সঠিক সময় মাটি খুঁড়ে আলুর শিকড়টা না বের করতাম, তাহলে হয়তো এই সুন্দর ফলন্ত গাছটা কুড়ুলের কূপে কাটা পড়ত। অবুঝ প্রাণের উপর বড় অন্যায় হয়ে যেত। শুধু তাই নয় মোড়ল মশাই, অহেতুক আতঙ্কে আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়েছিল। মানুষের কটু কথায় আমরা অপরাধবোধে ভুগছিলাম। সামান্য একটা ভুল বোঝাবুঝি থেকে প্রতিবেশী মানুষের মধ্যে ব্যবধান তৈরি হয়ে যাচ্ছিল। একদম ঠিক। জ্ঞান যেখানে শেষ হয় সেখানেই অন্ধবিশ্বাসের জন্ম হয়। তাই কোনো রহস্য দেখলে ভয় না পেয়ে তার কারণ খোঁজার চেষ্টা করা উচিত। রমেশ, তোমার এই অদ্ভুত গাছটি আজ আমাদের গ্রামের মানুষের চোখ খুলে দিল। এই শিক্ষা নিয়ে সবাই বাড়ি যাও রমেশ, আমরা তবে আসি। আর সারাদিন তোমার উঠোনে অনেক আলোচনা হলো। বাহ মালতী, এই আলুর স্বাদ তো সাধারণ আলুর চেয়ে অনেক বেশি সুন্দর। সম্ভবত পেঁপে গাছের পুষ্টি নিয়ে বড় হয়েছে, তো তাই এর মধ্যে অন্যরকম এক স্বাদ এসেছে। জানি না স্বাদ কেমন, তবে এই গাছটি আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছে। আজ থেকে এই পেঁপে আলু গাছটি আমাদের কাছে আশীর্বাদ হয়ে থাকবে। বাবা, কাল থেকে আমরা এই গাছকে বেশি বেশি যত্ন করব, কারণ দুইটা গাছ একসাথে। হ্যাঁ রে বাবা, একদম ঠিক বলেছিস। আমাদের এই পেঁপে গাছে আলুর চাষকে বেশি বেশি যত্ন করতে হবে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সার, বীজ, মজুরি সব কিছুতেই খরচ গেল এক গাদা। এখন দেখি ফলনের নাম নিশানাও নেই। মাটি যেন রেগে আছে আমার ওপরে। যতই দেই কিছুই আর ফেরে না, কিছুই ফেরায় না। কি খবর রমেশ? কাজ কেমন এগোচ্ছে? কাজ এগোয় না দাদা, ফসল মরছে। সার দিলাম, পানি দিলাম, তবুও গাছ দাঁড়ায় না। যেন কারো বদনজর পড়েছে এই মাঠে। এই জমিতে আর ফসল হয় না রে ভাই। গত বছরও তো এমনই হয়েছিল। আমার ধানও পুড়ে গিয়েছিল রোদে। তা জানি, কিন্তু এবার ভেবেছিলাম কিছুটা ভালো হবে। সংসারের সব খরচ সব এই জমির ওপরেই নির্ভর। এখন কিভাবে চলবে? সবারই একই অবস্থা। কালই শুনলাম জমিদার নাকি এবার বাড়তি ভাগ চাইছে। বাড়তি ভাগ? আমরা তো অর্ধেক দিয়ে দেই, আর কত নেবে? মাটি তো নিজের না। শ্রমটাও যদি মরার মতো যায়, তবে মানুষ বাঁচবে কিভাবে? ওরে রমেশ, মুখ সামলাস। জমিদারের লোক শুনলে ঝামেলা হবে, বুঝলি? ঝামেলা হবে। ঝামেলা তো আগেই আছে দাদা। আমরা দিন রাত হার ভাঙি, তবুও সংসারে ভাত ওঠে না। এই মাটির ঘানটা এখন দুঃখের মতো লাগে। কি আর করার বল? রোদে দাঁড়িয়ে মাথা গরম হয়ে গেল। এখন বাড়িতে চলে যা। যা যা যা, বাড়িতে চলে যা। বাড়ি যাব, কিন্তু পেটের আগুনটা কে নেভাবে ভাই? সব ঠিক হয়ে যাবে রমেশ, মন খারাপ করিস না। ঠিক হবে, নিশ্চয় ঠিক হবে, কিন্তু কবে হবে? আমাকে একটু জল দাও না মা। এই তো আসছি রে মা, হাঁড়িটা একটু ধুয়ে নি, তারপরে দিচ্ছি। এই নে, এখন মন দিয়ে আঁকবি, ঠিক আছে? হ্যাঁ মা, আমি নদী আঁকছি, বাবার মতো মাঠও আঁকবো। আঁক মা, একদিন তুই অনেক বড় হবি, এই গ্রামের ওপর বই লিখবি। মিথিলা, ও মিথিলা, কোথায় রে তুই? আরে কমল আছে, তা কি হয়েছে? মুখটা অমন ভার হয়ে আছে কেন? আমাদের বাড়িতে গন্ডগোল রে। হাড়িটা চুল হয়েছিল, গ্যাস লিক হয়ে আগুন ধরে গেছে, সবাই ভয় পেয়েছে। তুই একবার চল না, কিছু করবি চল। আহারে, তাড়াতাড়ি চল। শম্পা,
দরজাটা বন্ধ করে ভেতরেই থাকবি মা, আমি একটু যাচ্ছি রে মা। তুমি সাবধানে যেও মা। ও মারে, চুলোর কাছে যাস নে, আগুন চড়াবে। ভয় পাবেন না, আগুনে পানি ঢাললে ছড়িয়ে পড়বে। ওরে মিথিলা, তুই না থাকলে আজ আমাদের পুরো ঘরটাই পুড়ে যেত রে। ধীরে চিন্তা করলে সব পথই মেলে রে কমলা, ভয় পেলে বুদ্ধি কাজ করে না। তুই মেয়ে হয়ে এমন বুদ্ধি কেমন করে রাখলি রে? সৃষ্টিকর্তা তোকে ভালো রাখুক মা। সবাই যদি একটু বুঝে কাজ করে, আগুনও বন্ধুর মতন শান্ত হয়। এমন বুদ্ধিমতী বউ পেয়ে রমেশ ভাই সত্যি ভাগ্যবান। আগে তুই জানলাটা খুলে দে, ধোঁয়াটা বেরিয়ে যাক। এই বছরও তো আবারও ধান মরল। এখন জমিদারকে টাকা শোধ করব কিভাবে বলো তো যোগু? ধান নাই, বাজারে দাম নাই, বীজের দাম আকাশচুম্বী, আমরা তো শেষ। শুনি জমিদার এইবার জাগর দেনা আছে, তাগর জমি নাকি তুইলা নেব। রমেশের কথাও শুনছি, তার জমি তো একেবারে শুকনো হইয়া গেছে। ওর অবস্থা খারাপ। কালই দেখলাম মাঠে দাঁড়িয়ে শুকনো ধান গাছ দেখছে, মনে হচ্ছিল কষ্টে চোখে পানি এসে গেছে। ওই রমেশ ভালো, কিন্তু ভাগ্যটাই খারাপ ওর। খরায় ধান গেল, বাজারে মাল বিক্রি কইরাও দাম পায় না। জমিদার বলছে দেনা না দিলে জমিও যাইব। আর আমাগোর অবস্থা কি আলাদা কিছু? মাটিতে ঘাম ঝরাই, ফসল হয় না, তারপরেও দায় আমাগোর। আগে মানুষ কাজ করত, ফসল তুলতো, পেট ভরতো। এখন সব ঋণ, সব হিসাবের খাতায়। কৃষক খালি পরিশ্রম করে, লাভ তো ওপরের লোকজন খায়। আজ সকালে রমেশকে বললাম ধানের জায়গায় অন্য কিছু লাগানো যাক না। সে বলল কি লাগাবো, মাটি তো তার কথা শোনে না। কিন্তু শুনেছি তার বউ মিথিলা বৌদি নাকি বেশ বুদ্ধিমতী মেয়ে। সকালে কমলার বাড়িতে গ্যাস লিক বন্ধ করে সবাইকে বাঁচিয়েছে। ওরে, সত্যি নাকি? মেয়েটা তো শান্ত, চুপচাপ মনে হয়। এত বুদ্ধিও আছে বুঝি? বুদ্ধিমতী বউ পাইলে ঘর আলোকিত হয় রে। হয়তো রমেশের ঘরেও কিছু একটা ভালো হইব। মাটির মতো মাইয়াটা, ঠান্ডা অথচ শক্ত। দেখিস, ওই মেয়েটার মাথা থেকেই কোনোদিন এমন একটা ভাবনা আসবে যা গ্রামের মুখ ফেরাবে। হয়তো তাই, কিন্তু সময় এখন খারাপ। জমিদারের লোক নাকি কাইলি গ্রামে আসবো দেনা তুলতে। আমাদের মাটির ঘ্রাণ এখন ভয় হয়ে গেছে। এই ঘ্রাণে এখন ঋণের গন্ধ মিশে আছে। তাও আশা হারাস না, যতদিন এই জীবন আছে ততদিন মানুষ হাল ছাড়ে না। আজ কি রান্না করব? ঘরে একটা শাক পাতাও নেই, আর চালও তো শেষ হয়ে এসেছে। শম্পার বাবা দিনভর মাঠে খেটে ফিরে, তাকে যদি একবেলা ঠিক মতো খাওয়াতে না পারি তাহলে তো মনটাই খারাপ হয়ে যায়। এই গাছটা তো ছোটবেলায় দিদা তরকারি করত, বলতো এই শাকে পুষ্টি আছে আর চাষও সহজ। গন্ধটা মন্দ নয়, যদি এই শাকটা কিছু করা যায়। দেখি আজ এই শাক দিয়ে একবেলা পার করা যায় কিনা। যাই হোক, চেষ্টা করলে কিছু না কিছু নিশ্চয়ই হবে। মা, মা, তুমি এখনো রাস্তায়? আসছি রে মা, এই দেখ
একটু জিনিস পেলাম রান্নার জন্যে। এই শাক, এ আবার কেমন শাক মা? খাওয়া যায় নাকি? খাওয়া যায়, শুধু ভালোভাবে রান্না করতে জানতে হয়। আজ তুই দেখ তোর মায়ের হাতে কেমন হবে নতুন পদ। মা, তুমি না দিদার মতোই বুদ্ধিমতী। বুদ্ধি না রে মা, এটা তো শুধু চেষ্টা। এই রমেশ, দাঁড়া একবার, দাঁড়া। কেমন আছেন জমিদার মশাই? আমার খোঁজ তুই নিস রমেশ, খোঁজ নে তোর ফসলের। শুনেছি তোর জমিতে এই বছর ফলন ঠিক মতো হয়নি। না মশাই, এ বছর খরা পড়ল, পানি পেল না ধান গাছ। চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টা চেষ্টা চেষ্টা, সবাই চেষ্টা করে, ফল দেয় কজন? শোন রমেশ, এ বছর যদি ফলন না হয়, দেনা শোধ করতে না পারিস, তোর জমি কিন্তু আমার হাতে চলে যাবে। আমি কিন্তু আর ছাড় দেব না। চেষ্টা করব মশাই, যত দূর পারি চাষ করব। দেখি তোর সে চেষ্টা কত দূর যায়। শুনে রাখ, আমি নতুন মানুষ খুঁজছি জমি চাষের জন্য। তুই যদি না পারিস অন্যকে দেব। মশাই, আমি গরিব মানুষ, এই জমি আমার বাপ দাদার সম্পদ। আমি মরব, তবুও জমি ছাড়ব না আমি। বড় বড় কথা বলিস না রমেশ, কাজ করে দেখাস, তাহলে বিশ্বাস হবে। এই মাটি, তুই আমার ভরসা, আমি তোকে ছাড়ব না। ফসল হবেই হবে, যেমন করেই হোক। এবার কিছু একটা আমাকে করতেই হবে, করতেই হবে আমাকে কিছু একটা। আজ কি রান্না করছো মা? গন্ধটা একদম অন্যরকম লাগছে। তুই একদম তোর বাবার মতো হয়েছিস, খাবারের গন্ধ পেলেই হাজির। আজ এক নতুন পদ করেছি, দেখি কেমন হয়। নতুন পদ মানে আমাদের ঘরে নতুন কিছু রান্না হবে? এটা তো ভাবিনি। দেখিস, কে বলবি কেমন হয়েছে। কখনো কখনো নতুন জিনিস চেষ্টা না করলে ভালো কিছু আসে না রে মা। তুমি না মা একদম দিদার মতো বটো। বুদ্ধি দিয়ে রান্না করলে অল্প উপকরণেও স্বাদ বেড়ে যায়। মা, আমিও একটু নাড়তে পারি? অবশ্যই পারবি। রান্না মানে শুধু খাওয়া নয়, সংসার চালানোর একরকম বুদ্ধি। বাহ, তোমার কথাগুলো যেন গল্পের মতো লাগে মা। গল্প নয় রে মা, জীবনই গল্প। গরিব হলেও মাথায় বুদ্ধি থাকলে ক্ষুধার সাথে লড়াই করা যায়। ও মা, এটা তো দেখতে খুব সুন্দর। তুমি সত্যি জাদু করতে জানো? জাদু নয় রে মা, এটা মাটির দান। এই শাক যদি চাষ করা যায়, অনেকের পেট ভরবে। তুমি কি বলছো মা? এই শাক চাষ করবে? হয়তো করব। তোর বাবার জমিতে যদি এক কোণে লাগানো যায়, দেখি কি হয়। ফিরে এলি? আজ এত দেরি হলো? জমিদার মশাই কথা বলল, এবার ফলন না হলে আমাদের জমি অন্য কাউকে দিয়ে দেবে। কি বলো এটা? সাই বলুক না কেন, ভয় পেলে চলবে না। মনে রেখো, কোনো না কোনো পথ অবশ্যই হবে। কিন্তু জমিদার মশাই খুব কঠোর। আমরা যদি আরো ভালো ফলন না দিতে পারি,
তার দৃষ্টিতে সব শেষ, বুঝলে, সব শেষ। তুমি এত ভেবো না তো, শুধু হাতে পরিশ্রম করলেই সব হয় না, নতুন কিছু ভাবতে হবে। মিথিলা, তুমি কি নতুন কিছু ভাবছো? হ্যাঁ, কিছু ভাবছি। এবার শুধু ধান নয়, ছোট কিন্তু লাভজনক কিছুই লাগাবো। তোমার কথা শুনে মনে একটু শান্তি আসে। আমি সত্যিই জানি না কি করব, কিন্তু তোমার বুদ্ধি থাকলে হয়তো আমরা পথ খুঁজে পাবো। তাহলে শুরু করি। প্রথমে মনে রেখো, ভয় পেও না। পরিশ্রম আর বুদ্ধি থাকলে কোনো কাজই অসম্ভব নয়। ঠিক বলছো, তোমার সঙ্গে থাকলে সব সম্ভব। বাবা বাবা, আখ খাবো, আমার জন্য আখ নিয়ে আসবে? ঠিক আছে মা, নিয়ে আসবো। দাদা, কত করে এই আখগুলো, কত করে? ভয়, এইটা 1 খণ্ড 5 টাকা। তা তুমি কতটুক নিতে চাও? 2 খণ্ড নেব, আমার মেয়ে খেতে চেয়েছে তো। ঠিক আছে ভাই, এই নাও, নাও তাইলে। মেয়ে চেয়েছে তাই কিনেছি, আজ রাতে সে খাবে। রমেশ, আজ বাজার থেকে কি নিয়ে যাইতেছ? শুনলাম জমিদার মশাই ফসল ভালো না হইলে জমি নিয়ে নিব। মেয়ের জন্য আখ নিলাম। আর হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ, কি যে করব ভেবেই পাচ্ছি না। বুদ্ধিমতী বউ থাকলে মাটি ফসলের সমস্যা একদিন সমাধান হইবই হইব। হয়তো বা। আখ এনেছো বাবা? হ্যাঁ রে মা, এনেছি। এই যে দেখ, নে এবার খা খা। কাল সকালে একটু বেশি করে আখ নিয়ে এসো তো। ঠিক আছে, কিন্তু এখন তো আনলাম, আবার সকালে বেশি করে কেন? আগে আনবে, তারপর দেখো। এবার খেতে বসো। রমেশ ভাই, আজ সকাল সকাল বাজারে, কারণ কি? আসলাম কিছু আখ কিনতে ভাই। আখ? তোমারে তো কালই দেখলাম আখ নিয়ে যাইতে। কাল মেয়ের জন্য নিয়েছিলাম, আজ মিথিলা বলল বেশি করে নিতে, তাই নিতে এলাম আর কি। আরে রমেশ ভাই যে, এত আখ খান কেন আজ? শুধু মাইয়া খাবো এত, নাকি অন্য কিছু? আজ তাই। তবে আমার বউয়ের মাথায় আজকাল নতুন নতুন কি যে বুদ্ধি আসে, বলল আজ বেশি করে আখ নিয়ে যেতে। ও, তোমার বউয়ের মাথায় আবার কি বুদ্ধি আসলো কেডাই জানে। কি করবে সেই ভালো জানে, আমাকে বলল তাই নিতে আসলাম আর কি। ঠিক আছে ভাই, এমন বুদ্ধিমতী বউ পাইলে তো কৃষকের জীবনটা বদলাইয়া যায়। তাই। এবার দাও, আগ দাও দেখিনি, বাড়ি ফিরে আবার মাঠে যেতে হবে। এই নাও ভাই, আখ নাও, আখ। এই নাও আজকের আখ। বাজারে সবাই জিজ্ঞাসা করে এত আখ দিয়ে কি হবে। দেখোই না কি হয়, আজ দেখাবো।
এই আগ দিয়ে কি করা যায়। ঠিক আছে, তোমার বুদ্ধি মিথিলা। মিথিলা, এই ছোট্ট আগ দিয়ে কি কিছু হবে? দেখো, সময় বলবে। কিন্তু আমরা তো এতদিন ব্যর্থ হয়েছি, এবার কি সফল হব? ছোট বীজ, ছোট গাছ, কিন্তু ধৈর্য আর যত্ন থাকলে বড় ফলই আসবে। ঠিক আছে, তোমার কথা মতো ধৈর্য ধরে দেখব। আজ শুধু বীজ লাগালাম, কিন্তু এই বীজের ভবিষ্যৎ আশার চারা। প্রতিদিন যত্ন নিলে কিছুদিন পরে আমরা আনন্দে পূর্ণ হবার স্বাদ পাবো। ঠিক আছে, এবার সময়ের অপেক্ষা। হ্যাঁ, ধৈর্য ধরো, সময় আমাদের সঠিক ফল দেখাবে। দেখো মিথিলা, কি সুন্দর সবুজ। এতদিন পর মনে হচ্ছে মাটি সত্যিই কথা বলছে। হ্যাঁ গো, আমরা যত্ন দিয়েছি, সে ফল দিয়েছে। মা বাবা দেখো, আখগুলো কত সুন্দর হয়েছে। দেখছিস, তোর মায়ের বুদ্ধি ছাড়া হয়তো আমরা এভাবে ফলন পেতাম না। সঠিক যত্ন আর আমাদের পরিশ্রম আর ভালোবাসা একসাথে। রমেশ, এই ফলন তো আশ্চর্য, ভাবতেই পারিনি। তোর জমি একেবারে সবুজ, এত ঘন আখ। জমিদার মশাই, এই সব কিছু শুধু আমার কাজ নয়, সব বুদ্ধি আমার বউয়ের। মিথিলা পরিকল্পনা করেছে, আর আমরা সবাই মিলে চেষ্টা করেছি। হ্যাঁ, ছোট্ট বীজ, ধৈর্য আর যত্নই বড় ফলনের চাবিকাঠি। দেখি, এভাবে কাজ করলে সত্যিই ফলন বাড়ে। এতদিন আমি ভুল বুঝেছিলাম। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন।